রিজিক আপনাকে সারপ্রাইজ দিবে সব সময়। আপনি কখনো বুঝতেই পারবেন না কোত্থেকে কিভাবে আপনার রিজিক চলে এসেছে। কারণ কি জানেন? কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল আপনাদের ভাইয়া আমাকে একটা পুরো বাঁশঝাড় বলা যায়, বাঁশঝাড় আজকে হাতে ধরিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। কারণ সে আজকে কাঁচা বাজারও নিয়ে এসেছে আর শুকনা বাজারও নিয়ে এসেছে, সেই সাথে এক গাদা মাছও নিয়ে এসেছে। আর এদিকে বাবুর তো অসুস্থতা আছেই। মানে এরকম একটা অবস্থার মধ্যে আমাকে মাঝে মধ্যে সে ফেলে দেয় যে আমি চোখে মুখে আর কিছুই দেখতে পাই না, আমি কোনটা রেখে কোনটা করব। কারণ এই সিচুয়েশনটা একেবারে অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করে সে একসাথে সব বাজার সদাই নিয়ে হাজির হয়ে গেছে একে একে। যদিও সে কাঁচা বাজার তেমন একটা আনেনি, মানে মোটামুটিভাবে একটু ঘুরিয়ে ফিরে আজকে দেখলাম যে ট্রাই করেছে আনার জন্য। যেমন কালো যে বেগুনগুলো আছে, সেই বেগুন চিকুন যেগুলো আছে সে সবসময় সেগুলো নিয়ে আসে। আর আজকে সে যে একটু মোটাটা নিয়ে এসেছে, যাতে আমি বলতে না পারি যে আবারও বেগুন নিয়ে এসেছো। তখন সে বলে উঠবে যে এখন তো আর সেই বেগুন আনিনি, অন্যরকমটা এনেছি। তো এই হচ্ছে তার চালাকি। এর মধ্যে কারেন্ট চলে গেল, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে কিন্তু কাজ আর থেমে নেই। যদিও এখন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটাচ্ছি প্রাকৃতিকভাবে, মানে শীতও না অতিরিক্ত, গরমও না, মানে ফুরফুরেভাবে কাজ করা যায়। না ঘামা শুরু হয়, না শীতে একেবারে সোয়েটার মুড়ি দিয়ে থাকতে হয়। তো এই দিক থেকে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। তো এই তো আমি এখন যে শুকনা বাজারগুলো এনেছি এগুলোও সব নামিয়ে নিচ্ছি। শুকনা বাজারগুলো আগে থেকেই লিস্ট করা ছিল। কাঁচা বাজার যখন আনতে গিয়েছিল তখন সে লিস্ট হারিয়ে ফেলেছে। আবার পুনরায় খাতার মধ্যে, যেহেতু বড় মেয়ে লিখে দিয়েছিল, খাতার মধ্যে কিছুটা ছাপ ছিল, ও একটু কলম ভালো করে চেপে ধরে তারপর লিখে, যার জন্য একটা ছাপ রয়ে যায়। তো সেই ছাপের উপরে রেখে আবার কিন্তু বুদ্ধি করে বাবাকে সে লিখে দিয়েছে। তো তার বাবা আবার গিয়ে বাজার নিয়ে এসেছে। তো যাই হোক, বাজার সদাইয়ের পর্ব শেষ। আমি কিন্তু সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি। রান্নাবান্না, নাস্তা এই সব কিছুতে চলে এসেছি। সকালে গরম ভাতের সাথে, ধোয়া ওঠা গরম ভাতে এরকম শীতের যেই নতুন ধনেপাতাগুলো নামছে, এই ধনেপাতা দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এরকম ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সবার তো ভীষণ পছন্দ, শুধু আমার ছোটো মেয়েটা ছাড়া, ও আসলে পেঁয়াজটা খেতে চায় না। তো সেজন্য আমি আবার পাশাপাশি এই শুধু ভর্তাটুকে তো আর সবার ভাত খাওয়া হবে না। তো কাঁচা বাজার যেহেতু ছিল না, আপনাদের ভাইয়া যখন বাজার এনেছে আমি সাথে সাথেই সেখান থেকে বেগুন নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে এখানে আমি ভাজি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এভাবে বেগুন ভাজি করলে কিন্তু ভালো লাগে। তবে বেগুন ভাজির সাথে আজকে আমি আমার আপুদের বা ভিউয়ার্সের উদ্দেশ্যে একটি টিপসও শেয়ার করব। সেটা অবশ্যই যারা জানেন না তাদের অনেক বেশি উপকারে আসবে। আমরা অনেকেই কিন্তু আছি যে বেগুন ভাজির নাম শুনলেই মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ অনেকগুলো তেল লেগে যাবে। যেমন আমার হয়, আপনাদের ভাইয়ার বেশ পছন্দের খাবার বেগুন ভাজি, কিন্তু যখনই সে বেগুন ভাজির নাম নিত তখনই তাকে আমি বকাঝোকা করতাম, কারণ এতে করে আমার অনেকটা তেল চলে যেত, অনেকটা তেল অপচয় হতো, সেজন্য আমি দিতে চাইতাম না। কিন্তু একদিন হঠাৎ আমি তেলের পিঠা বানিয়ে যখন তেল বেশি হয়েছিল, সেই ডুবো তেলের মধ্যে আমি বেগুন ভেজে দেখলাম যে প্রায় 2-3 ঘন্টা পরেও, মানে সারা দিন চলে যাওয়ার পরে রাতেও দেখলাম যে এক ফোঁটা তেল বেগুন ভাজি থেকে ছাড়েনি। আসলে একটা আছে যে তেল দিয়েছি বেশি লেগেছে, খেয়েছি, সেটাই একটা। আর এই বেগুন ভাজি যদি অল্প তেলে করেন তাহলে কিন্তু ওরকম হয় না। বেগুনটা যখন ভেজে রেখে দেন তখন এর মধ্যে থেকে অনেকগুলো তেল ছেড়ে দেয়, আর সেই তেলটাই কিন্তু ফেলে দিতে হয় পরবর্তীতে। আর এই তো আমি 2 ঘন্টা পরে আবার এই ভিডিওটুকু শ্যুট করেছিলাম, যে দেখতেই পাচ্ছেন এক ফোঁটা তেলও কিন্তু এর মধ্যে থেকে ছাড়েনি। আর সেই সাথে আমার তেলও কিন্তু কম লেগেছে। আর বেগুনগুলোও কিন্তু এরকম ডুবো তেলে ভাজার কারণে বেশ সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার যে আপুরা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তারা নতুন হয়ে থাকলে এভাবেই সবসময় বেগুন ভাজি করবেন, দেখবেন কখনোই আর কষ্ট লাগবে না বা মন খারাপ করবেন না যে তেল বেশি লেগে যাচ্ছে, অনেকটা তেল অপচয় হচ্ছে। সব সময় যখনই বেগুন ভাজি খেতে ইচ্ছে করবে এভাবে চটজলদি বেগুন ভেজে খেয়ে নেবেন। তো এরপর খালাকে ভাগ্যগুণে পেয়ে গিয়েছিলাম আজকে, তো সেই খালাকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিয়েছি, নয়তো আমার এই মাছগুলো আজকে রেখেই দিতে হতো।
কারণ অলরেডি 10টার বেশি বেজে গিয়েছিল। আপনাদের ভাই এই মাছ নিয়ে এসেছে, আমি রান্না বান্না করব, পাশাপাশি বাবুকেই খাওয়াবো, না এই মাছগুলোই কেটে ধুয়ে নিব। সেই সাথে এই মাছগুলো ফ্রিজেও রাখা যায় না, সবগুলো মাছের মধ্যেই আঁশ ছিল। এই আঁশটেওলা মাছ কিন্তু ফ্রিজে রাখলে পরবর্তীতে আর কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় না, একেবারে গলে যায় বা নরম হয়ে যায়। তো এখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসে, আমার কিন্তু আজকে গায়ে গোসলও সব বন্ধ, তো বাবুকে ঘুম পাড়িয়ে এসে আমি আবার এই মাছগুলো একেবারে পলিতে ভরে রেখে দিচ্ছি। এখানে আমি আর ছোট ছোট পলি করিনি, যেহেতু আমার সময় কম, নামাজ রয়েছে, গোসল রয়েছে। যদিও গোসল করতে করতে আমার বিকেল হয়ে যাবে, কারণ আমার আবার এই কাজ রেখে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে বাবুর কাছে গিয়ে শুয়ে থাকতে হবে, কারণ সে একটু মোচড় দেয় আর মাম্মা বলে একটা কান্না শুরু করে দেয়, তার সাথেই শুয়ে রাখে। তো এরকম অবস্থায় কিন্তু দিনগুলো যায় আমার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনভাবে দিন পার করছেন। তো এরপর এই তো রাতের অবস্থা, এটা আমার গত রাতের অবস্থা। আমি বাবুর পাগুলো দেখছিলাম, বাবুর যে হ্যান্ড টু মাউথ ডিজিজটা হয়েছে সেটা ক্যামেরার আলোতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে বাস্তবে দেখলে আপনাদের মায়া লেগে যাবে। এরকম লাল হয়ে ফোসকা পড়ে আছে, চিকেন পক্সের মতো, একেবারে সেম চিকেন পক্স যেরকম ওঠে সেম ওরকম। অনেকেই মনে করে থাকবেন বাচ্চাদের এরকম হলে, কিন্তু এটা আসলে মনে করবেন না। যখন দেখবেন যে সাথে সাথে মুখের ভিতরেও হয়েছে, সাথে সাথেই ডক্টর দেখাবেন। তো আপনাদের বাচ্চাদের উদ্দেশ্যে আমি এটা দেখিয়ে দিলাম আজকে, যাতে আপনারাও সতর্ক হয়ে আগেভাগে ডাক্তার দেখাতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।